পৃথিবীর সব সম্পদের বিনিময়ে হলেও প্রসিকিউশন টিমকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগ তো দূরের কথা, তার 14 গোষ্ঠীরও ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কেনার। কেউ সম্পদ বা অন্য কিছুর প্রলোভন দেখিয়েও কিনতে পারবে না। ভয় ভীতি দেখিয়ে কাউকে বিরত রাখবে এমন শক্তিও পৃথিবীতে কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। বিএনপিকে চালিত করতেছেন ভুলভাল যুক্তি তর্ক দিয়া, না ধইরা উপায় নাই। আসেন প্রথমে শুরু করি বিএনপির প্রধান বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালামের বচন দিয়া। উনি বলছেন, তারেক রহমানের আয়ের উৎস জানতে চাওয়ার কোনো অধিকার নাই কারো। ওরে সর্বনাশ! আবারও বলছে, তিনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন জানবেন। হ্যাঁ, আর আপনাকে নির্বাচনের আগে না জানাইলে আপনি ইচ্ছা হলে ভোট দিয়েন না। শোনেন আগে তার কথাগুলো, শুনে নেন তার নিজের মুখে। আমি ব্যানে ব্যানে করছি না, শুনেন। There are two things. Number one হচ্ছে যে তার ব্যক্তিগত ইনকাম কত, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে দলকে এড়িয়ে চলে। তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে এটা আপনার জানার কোনো রাইট নেই। উনি যখন প্রধানমন্ত্রী হবে তখন আপনি যেতে পারেন, উনি যদি সংসদ সদস্য হয় তখন জানতে পারেন। এখন আপনার জানার কোনো রাইট নেই। কিন্তু আমি যখন ভোটার হিসেবে তাকে বিবেচনা করব না, ডক্টর সালাম আমাকে একটু বোঝার জন্য, মানে আমি যখন ভোটার হিসেবে ওনাকে বিবেচনা করব যে উনি আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছ কিনা, উনি কিভাবে টাকা রোজগার করেন। পৃথিবীর সব দেশেই কিন্তু যিনি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সাটা তিনি কোথা থেকে পান, কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে। এইটাকে আমি তারেক সাহেবেরটা জানতে পারবো না। পছন্দ না আপনি ওনাকে ভোট দিবেন না। না আমি তো জানতে পারছি না, পছন্দ না করব কেমনে? পছন্দ না করতে হলেও তো আমার তথ্য না। আপনি আপনার এটা তখনই পাবলিক ইনফরমেশন হবে যখন উনি ইলেকশনে দাঁড়াতে চান কিংবা উনি সরকারে গিয়েছেন। ওই সময় আপনি এত বড় পলিটিক্যাল জামাত ইসলামী, এনসিপি চরমোনাই সবাই জানিয়ে দিল বিএনপিকে বিএনপির সাথে কোনো জোট হবে না। আবার বিএনপির সাথে এতদিন যারা ছিল, বিপি নূর, মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টি, কেউ বিএনপির সাথে নাই, একদম একলা। সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে জামাত ইসলামের সাথে জোটের কোনো সুযোগ নেই, কিন্তু এনসিপির জন্য দরজা খোলা। পৃথিবীর যদি সমস্ত সম্পত্তিও সরকারকে দিয়ে দেয়, তাও হাসিনা তার মামলা থেকে মুক্তি পাবে না। তবুও হাসিনা যে সমস্ত অপরাধ করেছে সেই সমস্ত অপরাধ থেকে মুক্তি পাবে না। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে খুনি হাসিনার বিচার থামাতে পারবে। এদিকে জামাত, চরমোনাই ও এনসিপি সমস্ত দল মিলে একজোট হচ্ছে, বিএনপি হচ্ছে আলাদা। বিএনপির সাথে কোনো জোট থাকছে না। বিএনপি একাই নির্বাচন করবে, আর সমস্ত যতগুলো নিবন্ধন দল রয়েছে সমস্ত দল এক হতে যাচ্ছে। এবার কি বিএনপির মাজা ভেঙে যাবে? সুপ্রিয় দর্শক, আসল তথ্যটি জানতে হলে অবশ্যই আপনার পুরো ভিডিওটি দেখতে হবে। বিএনপির পতন হচ্ছে অনিবার্য। বিএনপির পতন কেউ ঠেকাতে পারবে না। বিএনপির লোকজনের জন্যই বিএনপির পতন হচ্ছে। কেননা আওয়ামী লীগ যাওয়ার পর বাংলাদেশে যেভাবে চাঁদাবাজি বেড়ে গেছে, বিএনপির পতন এমন কোনো শক্তি নেই যে বিএনপির পতন ঠেকাতে পারবে। এমনই কিছু হুঁশিয়ারি করেছেন আর গোপন তথ্য তুলে ধরেছেন আমাদের অনলাইন গুরু পিনাকিদা। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো এক স্মরণ সভায় তিনি একথা বলেন। তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের 4টি মামলার বিচার চলছে। অনেকেই বলছেন বিচার দৃশ্যমান হয়নি। আগামী 3 থেকে 4 আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী জবানবন্দি আদালতে দেবেন। সেদিন গোটা জাতি টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন, সম্ভব হলে আদালতে আসবেন। তিনি বলেন, শুধু বাংলাদেশ নয়,
আয়নার মতো পরিষ্কার করে দুনিয়ার কাছে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে শেখ হাসিনা কি অপরাধ করেছেন, এসবের কি প্রমাণ ও তার কি শাস্তি হওয়া উচিত। অনেকেই বলেছেন 1 বছর হয়ে গেল কোনো রায় হলো না। গণহত্যার মামলার বিচার কখনো 1 বছরে সম্পন্ন করা যায় না। যদি যেত, ভ্রাম্যমাণ আদালতের মতো বিচার হতো। প্রসিকিউশনের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়ে চিফ প্রসিকিউটর আরও বলেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে না, শহীদদের স্বপ্ন আমাদের দিয়েই বাস্তবায়িত হতে হবে। প্রসঙ্গত, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যে হাসিনার বিরুদ্ধে শহীদ আবু সাইদ সহ কয়েকটি হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আশার জায়গা হলো, গদি টিকিয়ে রাখতে শেখ হাসিনা নিজে সরাসরি হুকুম দিয়ে ও প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করে হত্যাযজ্ঞ চালিয়েছেন। এটা এখন প্রমাণিত সত্য। 3টি আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন কার্যত হাসিনার বাঁচার পথকে রুদ্ধ করে দিয়েছে। অকাট্য প্রমাণ হাজির করেছে জাতিসংঘ অনুসন্ধানী দলের প্রতিবেদন। নিজের খোঁড়া খাদে নিজেই পড়েছেন ফ্যাসিস্ট ও নির্দয় শাসক শেখ হাসিনা। ক্ষমতা চিরস্থায়ী করতে তিনি ইসরায়েল থেকে যে নজরদারি ও আড়িপাতার যন্ত্র এনে গুম, খুন ও বিরোধীদের দমন করেছিলেন, সেই যন্ত্রেই ধরা পড়েছে গণহত্যার অকাট্য প্রমাণ। ফোনে হত্যার নির্দেশ সহ অডিও বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসি। এসব প্রতিবেদনের ফলে গণহত্যার বিচার সহজতর হওয়া ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা ও তার ফ্যাসিবাদী শাসনের সাঙ্গপাঙ্গদের কোনো রকম অনুকম্পা বা সহানুভূতি পাওয়ার পথও কার্যত সংকীর্ণ হয়ে উঠেছে। পায়খানাকে সোনা দিয়ে মুড়াই দিলে ওটা পায়খানাই থাকে। এর আগেও ফার্ম ভুলভাল থিওরি কপসাইতো, আমি প্রাইভেটলি বলতাম, এখন আর প্রাইভেটলি বলার দায় নাই, তাই পাবলিকলি কই। ফার্মের এই তত্ত্ব কেন সোনায় মোড়ানো পায়খানা। নেতা রাষ্ট্রীয় পদে ছিলেন না, তাই আয় জানানো জরুরি না। এই যুক্তি শুধু বিভ্রান্তিকর না, এটা গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করা। ফার্ম বলছে যে নির্বাচিত হওয়ার পরে জনগণ জানতে চাইতে পারে, তার আয়ের উৎস জানাতে বাধ্য না, আপনি চাইলে ভোট দেন। হ্যাঁ, এই কথাগুলা শুনতে নিরীহ লাগলেও বাস্তবে এগুলোর মধ্যে গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর চক্রান্ত লুকায় আছে। আসেন আমরা যুক্তিগুলা ধাপে ধাপে, স্তরে স্তরে বিশ্লেষণ করি, এটা বোঝা দরকার। আসেন আল্লাহর নামে শুরু করি। এই যে নির্বাচিত হওয়ার পরে জানতে চাইতে পারেন, এই বক্তব্যের ফাঁকটা কোথায়? এটা প্রিএমটিভ জবাবদিহিতা এড়ায় যাওয়ার একটা ধূর্ত কৌশল। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটাকে প্রি লেজিটিমেসি ওপাসিটি বা বৈধতা পাওয়ার আগেই স্বচ্ছতার তত্ত্ব বলে। এইখানে এক ব্যক্তি জনগণের ভোট চাইতেছেন, অথচ নিজেকে জনগণের জবাবদিহিতার বাইরে রাখতে চাইতেছেন যতক্ষণ না তিনি ক্ষমতায় আসেন। কিন্তু আধুনিক গণতন্ত্রে প্রার্থী ভোট চাওয়ার মুহূর্ত থেকেই জবাবদিহিতা শুরু হয়। বিএনপি তো ভোট চাইছে, তারেক রহমানও ভোট চাইছে। আপনি ভোট চাইতেছেন মানেই আপনি জনগণের প্রতিনিধি হইতে চাইতেছেন। আপনার ওই মুহূর্ত থেকে আপনার জবাবদিহিতার দায়ও তৈরি হইতেছে। জনগণের প্রতিনিধি মানে আপনি জনগণের সামনে খোলা বইয়ের মতো হইতে হবে। বাংলাদেশেও সব দেশেই নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদ, আয়, দেনা পাওনা জানানো বাধ্যতামূলক। শুধু জানানো না, পাবলিক রেকর্ড জমা দিতে হয়। নেতা না জানাইলে জনগণ জানতে চাইতে পারে। এটা এমন একটা কথা যেন আপনি বলতেছেন আমি দোকান খুলবো, কিন্তু আমার পণ্যের উৎস জানতে চাইলে আমি বলবো আগে কেনেন তারপরে জানবেন। তো নির্বাচন যদি ধরেন ফেব্রুয়ারিতে হয় বা ডিসেম্বরেই হয়, তো তার 1 মাস আগে তো উনি সাবমিট করবেন নমিনেশন, ওটার সাথেই উনার আয়ের উৎস জানাইতে হবে ওই দিনই। তার মানে ভোটের আগেই জানাইতে হবে, ভোটের পরে না। পাবলিক অফিসে উনি যাক বা না যাক, উনি ভোট হারিয়ে গেলেন, তাও এটা জানানো থাকবে পাবলিককে। আপনারা ভোট দিয়েন না, এটা গণতন্ত্র নাকি চাঁদাবাজির ভাষা? এই কথাটার মধ্যে স্পষ্ট এক ধরনের জনগণকে তুচ্ছ করার ধারণা লুকায় আছে। জনগণ যদি প্রশ্ন তোলে তবে তাদের উপেক্ষা করা যাবে, কারণ ভোট না দিলেই হইল। যে ভোট দেবে না সেও জানতে চাইতে পারে, আলবত পারে, কারণ যে ভোট দেয় না তার উপরেও তার নেতৃত্ব চাপায় দেওয়া হয় ডেমোক্রেসিতে। যে যেতে গণতন্ত্র মানে ভোট এক্সচেঞ্জ না, গণতন্ত্র মানে জবাবদিহিতার একটা চুক্তি। যে ভোট দিচ্ছে না বা দেবে না তার সাথেও চুক্তি। ফার্ম রাষ্ট্র ব্যাপারটাই বুঝে নাই, ভোট তো বুঝেই নাই। আসেন আরো স্পষ্ট করে দেখি কেন ফার্ম বুঝে নাই এটা। গণতন্ত্রে যে জবাবদিহিতার চুক্তি, সেটা শুধু ভোটারের সাথে না, সমস্ত নাগরিকের সাথেই হয়। এমনকি ভোট তাকে নাও দেয়, কারণ গণতন্ত্রের নেতা শুধু ভোটারদের প্রতিনিধি না,
তিনি সমগ্র জনগণের সেবক। এটা 3টা স্তরে একটু ব্যাখ্যা করা যেতে পারে। ধরেন নৈতিক এবং রাষ্ট্রনৈতিক স্তর। গণতন্ত্র মানে হইল পুরা জনগোষ্ঠীর উপরে নেতার কর্তৃত্ব, কেবল ভোট যে দিচ্ছে তার উপরে না। একজন নাগরিক ভোট না দিলেও তিনি কর দেন তো, ট্যাক্স দেন, আইন মানেন তো, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার অংশ হন তো, রাষ্ট্রের নাগরিক সেবার গ্রাহক হন তো। সেই জন্য নেতা বা শাসকের প্রতি তার জবাবদিহিতার দাবি আছে। রুশো বলছিলেন লেজিটিমেসি কামস ফ্রম জেনারেল উইল, নট জাস্ট দ্য ভোট। এই জেনারেল উইল হচ্ছে সার্বভৌম ইচ্ছা। যে তারেক রহমানকে ভোট দিবে না সেও এই জেনারেল উইলের পার্ট। আমরা বলি সার্বভৌম ইচ্ছা, অর্থাৎ ভোট দেওয়া না দেওয়ার মধ্যে না, নেতৃত্বের নৈতিক বৈধতা আসে সামষ্টিক জনগণের সম্মতি বা সার্বভৌম ইচ্ছা থেকে। 2 নম্বরে ধরেন আইন এবং সাংবিধানিক স্তরে এটা একটু আলাপ করি। রাষ্ট্রের সংবিধান রাষ্ট্রের নেতাকে কেবল ভোটারদের প্রতিনিধি করে না, তিনি সকল নাগরিকের প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, যারা ভিন্ন মতের, ভিন্ন দলের কিংবা তাকে ভোটই দেয়নি। যেমন বাংলাদেশের সংবিধানের 7 এবং 11 ধারা অনুযায়ী জনগণই তো রাষ্ট্র ক্ষমতার উৎস, তাই না? ভোট না দিলেও আপনি জনগণ। তার মানে তারেক রহমান যদি জিতে আসে, তার রাষ্ট্র ক্ষমতার উৎস যেটা, যে তারেক রহমানকে ভোট দেয়নি সেও তারেক রহমানের ক্ষমতার উৎস আমাদের সংবিধান অনুসারে। 3 নম্বর হচ্ছে বাস্তব এবং রাজনৈতিক যুক্তি। ধরেন কেউ ভোট দেয়নি, কিন্তু সে তো সাংবাদিক হইতে পারে, একজন অধিকার কর্মী হইতে পারে, একজন বিরোধী দলের কর্মী হইতে পারে, কিংবা একজন অসন্তুষ্ট তরুণ হইতে পারে। তাহলে কি তার কথা শোনা হবে না? গণতন্ত্রের নেতা জনগণের চাকর, তিনি ঠিক করবেন না কে জবাব চাইতে পারে। নেতা বলবেন না তুমি আমাকে ভোট দাওনি তাই প্রশ্ন তুলতে পারো না, বরং তার উচিত হবে বলা তুমি নাগরিক, তুমি চাইলে আমার হিসাব চাইতে পারো। তাইলে ফাহামেরা তারেক রহমানকে কোথায় ঠেলে দিচ্ছে? ভোট না দিলেও তো নাগরিকই, আর নাগরিক মানেই তো অধিকার। নেতা হন নির্বাচিত বা অনির্বাচিত, তার প্রতি জনগণের দাবি এবং প্রশ্ন করার অধিকার অখণ্ড, অবারিত এবং পবিত্র। গণতন্ত্র মানে ভোট না, গণতন্ত্র মানে জবাবদিহিতার সামাজিক চুক্তি। এই চুক্তিতে স্বাক্ষর করে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে, ভোটার হিসেবে না, নাগরিক হিসেবে স্বাক্ষর করে। এবার ফিরে আসি আগের আলোচনা। আপনি যখন রাষ্ট্র নামে এই জনগণের একটা বাসে চড়তে চান, তখন তাদের কাছে টিকিটের দাম মানে স্বচ্ছতা, এটা আপনি দিতে বাধ্য। ভোট দিয়েন না এই বাক্যটা আসলে বলে দেয় এই নেতা বা দল গণতন্ত্রের ভোট চায়, কিন্তু গণতন্ত্রের নিয়ম মানতে চায় না। ম্যাক্স ভেবার বলছিলেন রাজনৈতিক নেতৃত্ব মানে দায়িত্বশীলতা এবং স্বচ্ছতা। রুশোর সামাজিক চুক্তি তত্ত্বে রাজনৈতিক নেতৃত্ব জনগণের অনুমোদনের ফল, আর এই অনুমোদন আসতে পারে কেবল বিশ্বাসযোগ্যতার মাধ্যমে। হান্না আর্ডেন বলছিলেন যে পাওয়ার ইজ নেভার প্রাইভেট, মানে ক্ষমতা কখনো ব্যক্তিগত না, এখানে সবসময় পাবলিক। যার নেতৃত্বের আকাঙ্ক্ষা আছে তার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক রাডারে আসবে। সুতরাং আপনি যদি জনগণের উপরে ক্ষমতা প্রয়োগ করতে চান, আপনি তো তাদের জানাতে বাধ্য আপনি কে, কি করেন, কিভাবে এত অর্থবিত্ত আসলো। তারেক রহমানকে বলতে হবে উনার লন্ডনের জীবন কিভাবে চলে, কোথায় থেকে উনার আয় উপার্জন হয়, খরচা কোথায় থেকে আসে। এমনকি বাংলাদেশের রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972 আইন অনুযায়ী নির্বাচন করতে চাইলে প্রার্থীর সম্পদ বিবরণী তো বাধ্যতামূলক। নির্বাচন কমিশন এই তথ্য তো পাবলিক করে দেয়। তারেক রহমান যদি ভোটে এসে হাইরাও যায়, তাও তো এটা পাবলিক হয়ে যাবে তখন। এটা তো নির্বাচনের আগেই হয়। তার মানে তারেক রহমান ভোটে জিতে নেতা হওয়ার আগেই পাবলিক অফিসে আসুক বা না আসুক, তার হিসাব পাবলিক করতে হয়। মানে তারেক রহমান ভোটের পরে জিতে এসে বলবেন না, আপনার নিজের এখনকার আইনে ভোটের আগেই ওনাকে বলতে হবে, উনি না জিতলেও ওনাকে বলতে হবে। জানা যাবে না কেন? মানে আমি কি তাহলে জানেই না বাংলাদেশের রাষ্ট্র, রাজনীতি, আইন, কানুন এগুলো কোথায়, এটাইও জানে না। আপনি দেশের শীর্ষ নির্বাহী যদি হন, আর আজকে যদি কেউ জানতে না পারে কোথা থেকে আপনি টাকা পান, বিদেশে কত সম্পদ আছে, তাহলে জনগণ কিভাবে বিশ্বাস করবে আপনি কাউকে সুবিধা দেবেন না বা কোনো বিদেশি শক্তির এজেন্ডা নিয়ে আসেননি? আর যদি কেউ প্রশ্ন তোলে, সেটা তার নাগরিক অধিকার। আর যদি আপনি বলেন ভোট দিয়েন না, তাহলে আপনি নিজের নৈতিক অধিকার হারায় ফেলেন। গণতন্ত্রের নেতা হইতেছেন পাবলিক ট্রাস্টের ধারক। আর গোপন সম্পদ, অজানা উৎস আর ধোয়াটে অর্থনীতির উপর ভিত্তি করে নেতৃত্ব মানে ছদ্ম গণতন্ত্র। আমি এখনো নির্বাচিত হইনি, তাই আমাকে জবাবদিহি করতে হবে না, এটা রাজনীতি না, এটা হলো কর্পোরেট গ্যাং অপারেশনের মতো আচরণ। এমনকি বাংলাদেশের আইনেও এটা করার কোনো সুযোগ নেই। নেতার জনপ্রিয়তা যতই থাকুক, তিনি যদি নিজের আয়ের উৎস গোপন করেন, জনগণের কাছে তার নৈতিক গ্রহণযোগ্যতা শেষ হয়ে যায়। নেতৃত্ব গোপনে হয় না,
নেতৃত্বকে আলোতে দাঁড়াইতে হয়। যাই হোক, এবার দ্বিতীয় ইস্যুতে আসি। তারেক রহমান নিজে বলছেন একটা কথা, যে কথাটা মারাত্মকভাবে ভ্রান্ত। আসেন সেটা একটু বুঝে দেখি। তারেক রহমান বলছেন, শহীদ শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা না, একটা প্রাণের সমাপ্তির অর্থ হলো একটা পরিবারের মৃত্যু, একটা স্বপ্ন এবং সম্ভাবনার অবসান। 21শে জুলাই নাকি এটা বলছেন, খুব দামি আর ভারী কথা বলছেন মনে হইতেছে, তাই না? হ্যাঁ, এটা আবার জাতীয়তাবাদী ছাত্র দল তার ভেরিফাইড পেজে ট্যাঙে রাখছে, কিন্তু এই কথার মধ্যে লুকায় আছে বিএনপির ক্ষমতায় আসার ইঙ্গিত। মানে বিএনপি ক্ষমতায় আসতেছে, আমি নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসতেছে। কেমনে? কারণ বাংলাদেশে সাধারণত মূর্খরা ক্ষমতা আসে। বিএনপি যে মূর্খে ভরে গেছে এই বক্তব্য তার প্রমাণ, বুদ্ধিভিত্তিক দেউলিয়াত্বের প্রমাণ। এটা একটা মারাত্মক ভুল বয়ান। এডিটর সাহেব এটা পাশে একটু লেখা রাখেন, এটা থাকুক আর কি, সবাই দেখুক আমি কইতে থাকি। এইটা ইসলামী দর্শনে বলেন, এমনকি সেকুলার লিবারাল দর্শনে বলেন, এটা ভুল। আসেন এক এক করে দেখি ইসলামে কেন ভুল। পবিত্র কোরআনের দৃষ্টিতে শহীদের মৃত্যু কিন্তু সমাপ্তি না। কোরআন বলে, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তুমি মৃত মনে করো।